রুদ্রা নামের এক সাইকো কিলার মানুষদের কিডন্যাপ করে টাকা আদায় করত, কিন্তু সে টাকা পাওয়ার পরেও তাদের নির্মমভাবে খুন করে তার পৈশাচিক বাসনা মেটাতো। এসব ঘটনা 4 বছর আগের। তখন পুলিশের এক অভিযানে এবং এনকাউন্টারে রুদ্রা তার প্রাণ হারায়। ফলে গত 4 বছর এই ধরনের কেস আর হয়নি। তবে হুট করেই আবারও রুদ্রা ফিরে আসে আর তার তাণ্ডব শুরু করে দেয়। কিন্তু সে কিভাবে বেঁচে ফিরে আবারও হত্যাকাণ্ড চালাচ্ছে আর কেই বা রয়েছে এর পিছনে, এই সব প্রশ্নের উত্তর দিতে আমি হাজির হয়ে গেলাম ইমাইক্কা নোডিগাল মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের দেখানো হয় যে একজন ব্যক্তি কারো সিসিটিভি রুমে ঢুকে পড়েছে। সেখানকার সিকিউরিটি গার্ডরা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তাদেরকে মেরে ফেলে। লোকটি সেখানে জেসিকা নামের এক ধনী পরিবারের মেয়েকে কিডন্যাপ করতে এসেছে। লোকটি একটা মেশিন দিয়ে সেই জায়গার সমস্ত সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করে, যার ফলে যখন লোকটি জেসিকার কাছে যায় তখন সে যে সিসিটিভি ক্যামেরার সামনে দিয়ে যায় সেই ক্যামেরাগুলোতে তার আর ভিডিও আসে না। এরপর লোকটি জেসিকাকে কিডন্যাপ করে নেয় এবং সেখানেই সিন কাট হয়। এর পরের দৃশ্যে আমাদের একটা ইলেকট্রনিক্স শোরুম দেখানো হয়, যেখানে টিভিতে একটা খবর চলছিল। সেই খবরে আমাদের বলা হয় যে একজন কিডন্যাপার এক ধনী ব্যক্তির ছেলেকে কিডন্যাপ করেছিল এবং টাকা পাওয়ার পরেও সেই কিডন্যাপার ধনী ব্যক্তির ছেলেটাকে মেরে ফেলে। এরপর আমরা সেই দোকানের বাইরে জেসিকার বাবা জর্জকে দেখতে পাই, যিনি জেসিকার কিডন্যাপারকে টাকা দিতে এসেছেন। তখন জেসিকার বাবা জর্জের কাছে সেই কিডন্যাপারের ফোন আসে। তাদের মধ্যে কথা শুরু হয়, যেখানে জর্জ কিডন্যাপারকে জিজ্ঞেস করে যে আমি তোমার টাকা দেওয়ার পরেও যে তুমি আমার মেয়েকে জীবিত ছেড়ে দেবে এর গ্যারান্টি কি? জবাবে সে জানায় তোমার কাছে আর কোনো বিকল্প নেই। কিডন্যাপার আরো বলে, দেখো সহজ ব্যাপার হলো, যদি তুমি আমাকে টাকা দাও তাহলে আমি তোমার মেয়েকে সহি সালামতে তোমার কাছে ফিরিয়ে দেব, কিন্তু যদি তুমি পুলিশ বা সিআইএ কে এই ব্যাপার জানাও তাহলে আমি তোমার মেয়ের সাথে কি করতে পারি তা তুমি ভাবতেও পারবে না। এসব শুনে জর্জ খুব ভয় পেয়ে যায়। কিডন্যাপার তাকে সামনে আগাতে বলে। জর্জ খুব ঘাবড়ে গিয়েছিল। তখনই জর্জের পিছন থেকে আমরা এক মহিলার কণ্ঠ শুনতে পাই। সেই মহিলাও তাকে এগিয়ে যেতে বলে। তখনই আমরা জানতে পারি যে যেই মহিলাটা জর্জকে এগিয়ে যেতে বলছে সে হচ্ছে সিবিআই ইন্সপেক্টর আঞ্জলি এবং তার সিবিআই টিম জর্জ এবং সেই কিডন্যাপারের কথা শুনছিল এবং কিডন্যাপারকে ট্রেস করার চেষ্টা করছিল, কিন্তু কিডন্যাপার ছিল খুবই ধূর্ত, যার কারণে সিবিআই টিম তাকে ট্রেস করতে পারছিল না। এরপর আমাদেরকে কিডন্যাপারকে দেখানো হয়। সে জর্জকে বলে তুমি একটা সাদা ভ্যান দেখতে পাচ্ছ, সেই ভ্যানের ভিতরে টাকাটা রেখে দাও। জর্জ ভ্যানের কাছে যায় আর দরজা খোলার পর আমরা জানতে পারি যে সেই ভ্যানের ভিতরে আছে সিবিআই অফিসাররা এবং ভ্যানটিও সিবিআই এর। অর্থাৎ কিডন্যাপার আগে থেকে জানতো যে সিবিআই এখানে চলে এসেছে। তাই সিবিআই কে সেই গাড়িতে দেখার পর জর্জ কিডন্যাপারের সামনে মিনতি করতে থাকে। জর্জ বলে আমি সিবিআই কে খবর দিইনি, দয়া করে আমার মেয়ের কিছু করো না। তখন সেই কিডন্যাপার জর্জের কথা তোয়াক্কা করে বলে যে ওই সিবিআই অফিসারদের ভ্যান থেকে নামাও এবং টাকার ব্যাগটা নিয়ে তুমি ভ্যানটা চালাও, আমি তোমাকে যেই রাস্তা বলবো তুমি সেখানে চলে এসো। এরপর আমরা জানতে পারি যে কিডন্যাপারটি সেই এলাকাতেই আছে যেখানে জর্জ এবং সিআইএ অফিসাররা আছে। এদিকে কিডন্যাপারটি তখন একটা বিল্ডিং এর উপরে ছিল। এরপর সে জর্জকে সেই বিল্ডিং এ আসতে বলে। অঞ্জলির টিমও সেই বিল্ডিং এর দিকে বন্দুক তাক করে এবং কিছু সিবিআই অফিসার সেই বিল্ডিং এ যেতে থাকে, কিন্তু কিডন্যাপার তখন সেখানে ছিল না। সে জর্জকে টাকার ব্যাগটা নিচে ফেলে দিতে বলে। এই কথা শুনে জর্জ ব্যাগটা নিচে ফেলে দেয়। তবে ব্যাগটা একটা পার্কিং লটে গিয়ে পড়ে, যেখানে সিবিআই টিম এবং জেসিকার বাবা মারা চলে আসে। তারপর জেসিকার মা ব্যাগটা খোলে আর এখানেই দেখা যায় তার ভিতরে রয়েছে জেসিকার মৃতদেহ। এই দৃশ্য দেখে জেসিকার বাবা মা কান্নায় ভেঙে পড়ে আর আমাদের সিন এখানেই কাট হয়। পরের দৃশ্যে আমরা আঞ্জলি এবং তার মেয়েকে দেখতে পাই। আঞ্জলির মেয়ে তার মামার সাথে কথা বলছিল, অর্থাৎ আঞ্জলির ভাইয়ের সাথে। আঞ্জলির ভাই আঞ্জলির সাথে খুব একটা কথা বলে না। এখন কেন কথা বলে না সেই ব্যাপারটা আমরা পরেই জানতে পারবো। এরপর আঞ্জলি তার মেয়েকে স্কুল থেকে নিয়ে যাচ্ছিল এবং সে গাড়িতে একটা রেকর্ডিং চালু করে। সেই রেকর্ডিং এ আঞ্জলির স্বামী তার মেয়ের সাথে কথা বলছিল। আঞ্জলির মেয়ে সেই রেকর্ডিংটা এতবার শুনেছে যে তার পুরোটা মুখস্থ হয়ে গেছে, তাই সেও রেকর্ডিং এর সাথে সাথে বলতে থাকে। এরপর আঞ্জলি তার মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে ফিরে আসার সময় তার জুনিয়র আম্বার হাসানের কল আসে। আম্বার হাসান তাকে একটা খবর দেখতে বলে। তখন আঞ্জলি একটা গাড়ি থামিয়ে খবরটা দেখে। এই খবরটা লাইভ চলছিল, যেখানে সেই কিডন্যাপার নিউজ প্রেজেন্টারদের বলছিল যে তার নাম রুদ্র এবং সিবিআই কয়েক বছর আগে রুদ্রা নামের একজন কিডন্যাপারকে এনকাউন্টার করে মেরে ফেলেছিল, কিন্তু যে মারা গিয়েছিল সে আসল রুদ্রা নয়, বরং আমি আসল রুদ্রা, আর আমি আবারও আমার কাজ শুরু করছি। কিন্তু শুরু কি, আমি তো ইতিমধ্যে আমার কাজ শুরু করে দিয়েছি। আর আজ থেকে 7 দিন পর আমি আরো একটা কিডন্যাপ করতে চলেছি।
যদি সিবিআই আমাকে আটকাতে পারে তো আটকে দেখাক। এই সব কথা বলে রুদ্রা সিবিআইকে একটা চ্যালেঞ্জ জানায়। এরপর অঞ্জলি তার অফিসে চলে আসে, যেখানে অফিসার নারায়ণ অঞ্জলির উপরেই দোষারোপ করছিল। আসলে অঞ্জলি 5 বছর আগে নিজের চাকরি বাঁচানোর জন্য অন্য কাউকে রুদ্রার নাম দিয়ে মেরে ফেলেছিল। তখন সেখানে অঞ্জলির জুনিয়র আম্বারসান অফিসার নারায়ণকে বলে যে 5 বছর আগেও আমিও অঞ্জলি ম্যামের সাথে রুদ্রার এনকাউন্টারে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর রুদ্রা আমাদের উপরে গুলি চালিয়েছিল, যার কারণে আমি আহত হয়েছিলাম, কিন্তু অঞ্জলি ম্যাম ঠিক সময় এসে রুদ্রাকে মেরে ফেলেছিল। আর আমরা সেই বাড়িতে সেই টাকাও পেয়েছিলাম যা রুদ্রা ধনী বাচ্চাদের বাবা মায়ের কাছ থেকে নিয়েছিল। সেই নোটগুলো সিরিয়াল নম্বরও এই নোটগুলোর সাথে হুবহু মিলে গিয়েছিল, যা সেই ধনী লোকেরা রুদ্রাকে পাঠিয়েছিল। এই সব কথা শোনার পর অঞ্জলি সিনিয়র অফিসারকে জিজ্ঞেস করে যে এই ব্যাপারে তার মত কি। তখন অঞ্জলি জানায় বিদেশে এমন ঘটনা অনেকবার ঘটেছে। আপনারা জ্যাক দ্য রিপারের নাম শুনেছেন, যে তার সময়ের একজন কুখ্যাত সিরিয়াল কিলার ছিল। যখন রিপার খুন করা বন্ধ করে দেয় তখন তার নামে অনেক লোক খুন করতে শুরু করে এবং নিজেকে তারা রিপার বলে দাবি করত। আমাদের কেসটাও হয়তো ঠিক এমনই হচ্ছে। আমরা 5 বছর আগে আসলে রুদ্রাকে মেরে ফেলেছি, আর এখন যে লোকটা নিজেকে রুদ্রা বলছে সে শুধু রুদ্রার নাম ব্যবহার করছে। এছাড়াও অঞ্জলি বলে সে যেই হোক না কেন আমি তাকে ধরেই ছাড়বো। এবার এতক্ষণ যে গল্পটা আমাদের দেখানো হচ্ছিল সেটা ছিল বেঙ্গালুরুতে। এবার চলো আমরা চেন্নাইয়ে যাই, যেখানে দেখানো হয় এই মুভির হিরো অর্জুনকে। অর্জুন ছিল অঞ্জলির ভাই এবং সে রাস্তায় বসে মদ খাচ্ছিল। অর্জুনের কাছে তার এক বন্ধু 3 বছর পর আসে। এখানে অর্জুনের ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে সে ড্রিঙ্কস করছিল। তখন অর্জুনের বন্ধু তাকে বলে আমি 3 বছরের জন্য বাইরে গিয়েছিলাম, আর এর মধ্যে তোর প্রেমও হয়ে গেল আবার ব্রেকআপও হয়ে গেল। আমাকে তো বল এই সব কাহিনী কিভাবে হলো। তখন এরপর অর্জুন তার বন্ধুকে তার ব্রেকআপের গল্প বলতে শুরু করে, যেখানে কাহিনী 3 বছর অতীতে চলে যায়। এই 3 বছর আগে অর্জুন কৃতি নামের এক মেয়ের সাথে প্রেম করত। অর্জুন একটা ডাক্তার ছিল এবং কৃতি ছিল স্টুডেন্ট, যে ভবিষ্যতে অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রিতে নিজের নাম তৈরি করতে চায়। 2.5 বছর পর কৃতির পড়াশোনা শেষ হয়। এরপর কৃতি অর্জুনকে জানায় যে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। তখন কৃতি অর্জুনকে এও বলে যে সে তাকে খুব ভালোবাসে এবং তাকে সে হারাতে চায় না। অর্জুন তাকে বলে যে সেও তার খেয়াল রাখবে এবং তাকে হারাতে চায় না, কিন্তু কোনো এক কারণে তাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। এখন এই দুজনের ব্রেকআপ কি কারণে হয়েছিল তা আমরা একটু পরেই জানতে চলেছি। এরপর গল্পটি আবারও বেঙ্গালুরুতে দেখানো হয়, যেখানে সিবিআই একটা প্রেস কনফারেন্স ডেকেছে। সিবিআই সেই প্রেস কনফারেন্সে এটা জানছিল যে যেই সিরিয়াল কিলার নিজেকে রুদ্রা বলছে সে রুদ্রা নয়, বরং অন্য কেউ যে রুদ্রার নাম ব্যবহার করছে। ঠিক তখনই সেখানে উপস্থিত সমস্ত লোকের ফোনে একটা SMS আসে। সেই SMS এ লেখা ছিল আই অ্যাম দ্য রিয়েল রুদ্রা, অর্থাৎ আমি আসল রুদ্রা। এই সব দেখে প্রেসের লোকেরা সিবিআইকে প্রশ্ন করতে থাকে, আর এই সব প্রশ্নের উত্তর মেসেজের মাধ্যমে রুদ্রা দিতে থাকে। এরপর রুদ্রা তাদের মেসেজ করে জানায় যে সে পরবর্তী কিডন্যাপিং কখন করতে চলেছে। এই সব ব্যাপার দেখতে পেয়ে সিবিআই এবার বেশ ভড়কে যায়। এরপর আমাদেরকে ইন্সপেক্টর নাগেশ্বরকে দেখানো হয়, যিনি অঞ্জলির সাথে দেখা করতে এসেছিলেন। ইন্সপেক্টর 2 বছর আগে এমনই এক কিডন্যাপিং কেস সামলাচ্ছিলেন, কিন্তু তিনি রুদ্রার ভুল তদন্তের কারণে তাকে ধরতে পারেনি। সেখানে রুদ্রাকে ধরার চক্করে তিনি অনেক নির্দোষ মানুষকে জেলে খুব মেরেছিলেন, যার জন্য অঞ্জলি ইন্সপেক্টর নাগেশ্বরকে একটা থাপ্পড়ও মারে। এরপর আমাদের দেখানো হয় যে রুদ্রা তার পরিকল্পনা অনুযায়ী এক ধনী ব্যক্তি ছেলেকে কিডন্যাপ করে, আর সেই ছেলেটা ছিল সেখানকার এক মন্ত্রীর ছেলে। এরপর রুদ্রার বলা ঠিকানায় সেই মন্ত্রী এবং সিবিআই অফিসাররা পৌঁছে যায়। সেখানে মন্ত্রীর ছেলের গাড়ি ছিল। সেখানে গেলে তারা মন্ত্রীর ছেলের গাড়িটা দেখতে পায়। রুদ্রা মন্ত্রীকে ফোন করে বলে যে গাড়ির ডিকিতে তার ছেলে আছে, কিন্তু ডিকিটি খোলার আগে গাড়ির ভিতরে থাকা ফটোগুলো দেখে নিতে। এই কথা শুনে অঞ্জলি ফটোগুলো দেখে, যেখানে দেখা যায় মন্ত্রীর ছেলের গায়ে একটা বোমা লাগানো আছে। রুদ্রা তখন মন্ত্রীকে বলে যদি তোমরা গাড়িটাকে একটুও নড়াও বা ডিকি খোলার চেষ্টা করো তাহলে সেখান থেকে 200 মিটারের রেডিয়েশনের মধ্যে যতজন থাকবে তারা সবাই মারা যাবে। এর সাথে রুদ্রাও মিডিয়াকে খবর দিয়ে দিয়েছিল, আর মিডিয়াও সেখানে চলে আসে। এরপর রুদ্রা মন্ত্রীর কাছে তার ছেলের বদলে 2 কোটি টাকা চায় এবং সেই 2 কোটি টাকা আঞ্জলির হাতে দিয়ে পাঠাতে বলে। তখন মন্ত্রী আঞ্জলিকে বলে দয়া করে তুমি এই টাকাটা নিয়ে যাও আর আমার ছেলেকে বাঁচাও, কিন্তু প্লিজ কোনো চালাকি করো না, কারণ তোমার চালাকির জন্য আমার ছেলের জীবন বিপদে পড়তে পারে। এরপর অঞ্জলি সেখান থেকে রুদ্রার বলা লোকেশনে যেতে থাকে, কিন্তু এখানে দেখা যায় অঞ্জলি মাতব্বারি করে রাস্তায় সে টাকার ব্যাগে একটা GPS ট্র্যাকার ফিট করে দেয়। তারপর অঞ্জলি রুদ্রার বলা লোকেশনে পৌঁছায়,
যেটা ছিল একটা মেট্রো স্টেশন। সেখানে অঞ্জলির সিবিআই টিমও ছিল। সেই মেট্রো স্টেশনের সিসিটিভি ক্যামেরার কাছেও সিবিআই অফিসাররা ছিল, যাতে রুদ্রা অঞ্জলির কাছে আসা মাত্রই তারা রুদ্রার মুখ দেখে নিতে পারে। কিন্তু এই রুদ্রা ছিল খুবই চালাক। সে অঞ্জলিকে কথায় ভুলিয়ে একটা মেট্রোর ভিতরে যেতে বলে। এরপর অঞ্জলির পিছনে তার সিবিআই অফিসাররাও আসতে থাকে। তারপর রুদ্রা অঞ্জলিকে সেই মেট্রো থেকে নেমে যেতে বলে। অঞ্জলি যেই না মেট্রো থেকে নামে তখনই মেট্রোর দরজা বন্ধ হয়ে যায় এবং অঞ্জলির টিম সেই মেট্রোতেই চলে যায়। এদিকে রুদ্রা চালাকি করে অঞ্জলিকে একা করে দেয়। অতঃপর সেখানে রুদ্রা স্টেশনের লাইটগুলো বন্ধ করে দিতে থাকে এবং সেই অন্ধকারে রুদ্রা নিজের মুখ ঢেকে অঞ্জলির কাছে আসে। যখন রুদ্রা অঞ্জলির কাছ থেকে টাকার ব্যাগ নেয় তখন আমাদের দেখানো হয় যে অঞ্জলি রুদ্রার হাতে একটা হাতকড়া পরিয়ে দিয়েছে। কিন্তু যখনই রুদ্রা সরে যায় তখন আমরা দেখতে পাই সেই হাতকড়া দিয়ে রুদ্রা অঞ্জলির হাতই বেঁধে দিয়েছে। তার মানে চিন্তা করো এই রুদ্রা কতটা স্মার্ট। এরপর রুদ্রা সেই ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর সেখানে অঞ্জলির টিম আসে। এরপর অঞ্জলির হাতকড়া খোলা হলে সে বলে যে জিপিএস ট্র্যাকারটাকে ট্র্যাক করতে। এরপর সে ওই মন্ত্রীর কাছে আসে এবং মেট্রো স্টেশনে যা যা হয়েছে সে সব কথা তাকে জানায়। এদিকে অঞ্জলির অন্য আর একটা টিম সেই ট্র্যাকারটিকে ট্র্যাক করছিল। এই ট্র্যাকারটা ট্র্যাক করে তারা জানতে পারে যে রুদ্রা তাদের আশেপাশেই আছে। তখন সিবিআই টিম পজিশন নিয়ে নেয় যাতে রুদ্রা আসলেই দ্রুত তাকে ধরে ফেলতে পারে। অন্যদিকে মন্ত্রীর কাছে রুদ্রার ফোন আসে। রুদ্রা মন্ত্রীকে জানায় যে সে বোমাটি ডিফিউজ করে দিয়েছে, তাই এখন চাইলে সে ডিগি খুলতে পারবে। এই সব কথা শোনার পর অঞ্জলি যখন ডিগিটা খোলে তখন ডিগিতে শুধু সেই বোমাটাই ছিল, আর সেখানে মন্ত্রীর ছেলের কোন চিহ্নও ছিল না। তখন রুদ্রা মন্ত্রীকে বলে, সরি মিনিস্টার, আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম যে আপনার ছেলে কোন গাড়ির ডিগিতে আছে। আপনার ছেলে তো অঞ্জলির ডিগিতেই রয়েছে, আর অঞ্জলি সেটা চেক না করেই আপনার ছেলেকে নিয়ে পুরো শহরে চক্কর দিয়েছে। এবার দ্রুত সে ওই ডিগিটা যখন খোলে তখন সেখানে তার ছেলের মৃতদেহ খুঁজে পায়। আসলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মন্ত্রীর ছেলে সেখানেই মারা গিয়েছিল, আর এই অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে শুধুমাত্র অঞ্জলি ড্রাইভ করার জন্য। এখন ছেলের মৃত্যুর কারণে মন্ত্রী অঞ্জলিকে জাদা বলতে শুরু করে। এখানে তোমরা একটা ব্যাপার বুঝতে পারছো যে রুদ্রা আসলে কোনো না কোনো উপায়ে অঞ্জলিকে দোষারোপ করার কি যেন একটা চেষ্টা করছে। এখন এর কারণ কি সেটা আমরা দ্রুতই জানতে পারবো। এরপর আমাদেরকে সিবিআইয়ের অন্য টিমকে দেখানো হয় যারা রুদ্রার জন্য অপেক্ষা করছিল। কিন্তু তখনই একটা নালা থেকে একটা প্যাকেট ভেসে আসে, আর যার ভিতরেই ছিল সেই জিপিএস ট্র্যাকার। অর্থাৎ রুদ্রা এবারও সিবিআই কে বোকা বানিয়ে পালিয়ে গেছে। আর এই সব কিছু জানার পর মিডিয়া অঞ্জলিকে প্রশ্ন করতে শুরু করে, যার কারণে অঞ্জলি খুব লজ্জাবোধ করতে থাকে। এরপর মুভির সিন আবারও চেন্নাই আসে। এখানে অর্জুন কৃতিকে ফোন করছিল কিন্তু কৃতি ফোনটা তুলছিল না, তাই অর্জুন কৃতির বান্ধবীকে একবার ফোন দেয়। কৃতির বান্ধবী অর্জুনকে জানায় যে সে তার এক বন্ধুর রিসেপশনের জন্য বেঙ্গালুরুতে বেড়াতে এসেছে। এই কথা শুনে অর্জুন ও তার দুই বন্ধুর সাথে সে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে আমাদের দেখানো হয় যে অর্জুন আর কৃতির ব্রেকআপ কিভাবে হয়েছিল। আসলে কৃতির পড়াশোনা শেষ হওয়ার পর সে একজন মডেল হতে গিয়েছিল। সেই সময় অঞ্জলির এক ছোটবেলার বন্ধু যার নাম সূর্য, সেও কৃতির সাথে অ্যাডভার্টাইজমেন্ট করত। কৃতি সূর্যের সাথে খুব ঘনিষ্ঠভাবে মিশত, যা অর্জুনের পছন্দ হতো না। এরপর একদিন অর্জুন কৃতিকে বলে, তুমি এই অ্যাডভার্টাইজমেন্ট ছেড়ে দাও আর ওই সূর্যের সাথে কথা বলা এবং দেখা করা বন্ধ করো। তখন কৃতি অর্জুনকে বলে যে সূর্য শুধু আমার একজন ভালো ছোটবেলার বন্ধু, বন্ধুত্বের বাইরে আমাদের মধ্যে কিছুই নেই। এই সব কথা বলার মাঝে তখনই সেখানে সূর্যের ফোন কল আসে। এবার কৃতি যখন সূর্যের ফোন তোলে তখন সূর্য অর্জুনকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছিল এবং সে ফাইনালি কৃতিকে প্রপোজও করে দেয়। এই সব কথা অর্জুনের সামনে শোনার সাথে সাথে তাদের দুজনের মধ্যে বেড়ে যায় দূরত্ব। এরপর একদিন যখন কৃতি অর্জুনকে মানানোর জন্য তার বাড়িতে আসে তখন সে বলে, আমি ভাবিনি যে সূর্য আমাকে প্রপোজ করে দেবে। ওর মনে যে আমার জন্য ফিলিংস আছে এই ব্যাপারটা সত্যি আমি জানতাম না। তখন অর্জুন তাকে বলে যে তুমি কোনো ছেলের সাথে এতটা ঘনিষ্ঠভাবে মিশতে পারলে সেই ছেলে তোমাকে প্রপোজ তো করবেই। এছাড়াও সে বলে যে তুমিও ঠিক তোমার মায়ের মতো, তুমি কোনো একজন পুরুষের প্রতি অনুগত থাকতে পারো না। এখন এই কথাটা কৃতির খুব খারাপ লাগে, যার কারণে কৃতি বলে আজ থেকে আমাদের ব্রেকআপ। আর এটাই ছিল অর্জুন আর কৃতির আসল ব্রেকআপের কাহিনী। এরপর অর্জুন তার দুই বন্ধুর সাথে বেঙ্গালুরু চলে আসে, যেখানে সে একটা রেস্তোরাঁয় তার ভাগ্নিকে আইসক্রিম খাওয়াচ্ছিল। তখনই সেখানে অর্জুনের বোন অঞ্জলি আসে। এরপর আমরা জানতে পারি যে অর্জুন কেন তার বোনের সাথে কথা বলতো না। আসলে কিছুদিন আগে অর্জুন মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, যার কারণে অঞ্জলি অর্জুনকে একটা থাপ্পড় মেরে বসে। এই কারণে অর্জুন অঞ্জলির উপরে অনেক রেগে থেকে কথা বলতো না।
এরপর অর্জুনের বন্ধুরা অঞ্জলিকে জানায় যে সেই সময় তাদের এক বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য অর্জুনকে মদ খাওয়া সত্ত্বেও গাড়ি চালাতে হয়েছে। এটা শোনার পর অঞ্জলি অর্জুনের কাছে ক্ষমা চায় এবং অর্জুনও তাকে ক্ষমা করে দেয়। এবার অর্জুনের বন্ধুরা অঞ্জলিকে এটাও জানায় যে সে এখন কৃতির সাথে দেখা করতে এসেছে। তখন অঞ্জলি তাকে বোঝায় যে ছোট ছোট বিষয় নিয়ে সন্দেহ করতে নেই, আর কৃতির সাথে দেখা শেষ করার পর যেন সে দ্রুত বাড়ি চলে আসে, কারণ তার মা তার জন্য অপেক্ষা করছে। তবে ঠিক তখনই আমাদের সেই জায়গাতেই দেখানো হয় রুদ্রাকে। তার মানে রুদ্রা নিশ্চয়ই এখানে কিছু একটা করতে এসেছে। এরপর অঞ্জলি দেখা যে রুদ্রা নিউজ প্রেজেন্টারদের জানিয়ে দিয়েছে যে সে 1 ঘন্টার মধ্যে একটা কিডন্যাপ করতে চলেছে, আর সেই মেসেজে রুদ্রা সিবিআই কেও চ্যালেঞ্জ করে বসে, বিশেষ করে অঞ্জলিকে। এই সব খবর শোনার পর অঞ্জলি দ্রুত আবারও তার অফিসে ফিরে আসে। সেখানে সে তার টিমকে বলে, আমরা রুদ্রার কল ট্রেস করতে পারি না, কিন্তু রুদ্রা যে ব্যক্তিকে কল করেছে তার কল তো আমরা ট্রেস করতে পারি। এই কথা শোনার পর অঞ্জলির টিম সেই লোকের ফোন নাম্বার ট্রেস করতে শুরু করে, কিন্তু রুদ্রা এতটা বোকাও ছিল না। রুদ্রা একটা নাম্বার থেকে 200টা কল জেনারেট করে, অর্থাৎ একটি নাম্বার থেকে 200টা ইনকামিং কল করে, যার কারণে সব কল ট্রেস করা এক প্রকার অসম্ভব হয়ে যায়। তখন অফিসার নারায়ণ হন্তদন্ত হয়ে অঞ্জলির কাছে আসে এবং সে এমন একটা কথা বলে যেটা শুনে পুরো শিউরে উঠতে হয়। সে জানায় যে রুদ্রা ইতিমধ্যে কৃতিকে কিডন্যাপ করে নিয়েছে। এরপর রুদ্রা সবার মতো করে কৃতির বাবার কাছ থেকেও 2 কোটি টাকা দাবি করে। এটা শোনার পর অঞ্জলি দ্রুত তার ভাইকে ফোন করে, কিন্তু অর্জুনের ফোন তখন সংযোগের বাইরে ছিল। তখনই রুদ্রা সিবিআই কে একটা লাইভ ভিডিও পাঠায়, যেখানে কৃতিকে একটা জলের ট্যাঙ্কে বাঁধা অবস্থায় দেখা যায়। সেই ট্যাঙ্কে রুদ্রা ধীরে ধীরে জল ভরছিল। এখন অঞ্জলির কারণে অর্জুন এবং কৃতি দুজনে যে বিপদে পড়েছে এই ভেবে রুদ্রা তার উপরে হাসতে থাকে। এরপর অঞ্জলি সেখানে দুটো টিম তৈরি করে। একটি টিম কৃতিকে বাঁচাতে যাবে আর অন্য টিম যাবে রুদ্রাকে ধরতে। এখানে কৃতিকে বাঁচানোর জন্য অঞ্জলি এই পরিকল্পনা করে যে তারা বেঙ্গালুরুর সমস্ত ইলেকট্রিসিটি ফেস একটা একটা করে বন্ধ করবে। যেহেতু কৃতির এই ভিডিওটা লাইভ টেলিকাস্ট চলছে, তাই তার সেক্টরের যখন ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে তখন তারা সহজেই বুঝতে পারবে যে কৃতিকে কোন সেক্টরে বন্দী করে রাখা হয়েছে। এই সব কথাবার্তা শুনে তারা সেই কাজ শুরু করে দেয়। এরপর অফিসার নারায়ণ চলে যায় কৃতিকে বাঁচাতে। অন্যদিকে রুদ্রার কথা মতো কৃতির বাবা 2 কোটি টাকা নিয়ে চলে আসে। সিবিআই টিম কৃতির বাবার উপর নজর রাখছিল যে তার কাছ থেকে কে সেই 2 কোটি টাকা নিতে আসবে। এদিকে রুদ্রার কথায় কৃতির বাবা সেই টাকাগুলো একটা ফোন বুথের ভিতরে রেখে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ফাইনালি অফিসার নাগেশ্বর তার সেই বুদ্ধি খাটিয়ে কৃতির প্রাণ বাঁচিয়ে নিয়েছে। এরপর আমাদের যেটা দেখানো হয় সেটা দেখে আমি পুরো শকড হয়ে পড়ি। আসলে সেই ফোন বুথে রাখা টাকাগুলো নিতে এসেছে অর্জুন স্বয়ং নিজে। এখন অর্জুনই কি রুদ্রা? এই প্রশ্নের উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে নাগেশ্বর অঞ্জলিকে ফোন করে জানায় যে তারা কৃতিকে খুঁজে পেয়েছে, কিন্তু ডাক্তার বলছে যে কৃতিকে বাঁচানোর কোনো আশা নেই। এই কথা শোনার পর অঞ্জলি অর্জুনকে না দেখে তাকে গুলি করতে শুরু করে। ঠিক তখনই সেখানে অঞ্জলির এক অফিসার আসে এবং অঞ্জলিকে তার ভাইয়ের ছবি দেখায়। সেই অফিসার তাকে জানায় যে এই সেই ব্যক্তি যে এই টাকাগুলো নিতে এসেছিল। এখন সেখানে সিবিআই টিম অর্জুনের উপরে গুলি চালানোর জন্য যখন প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই অঞ্জলি তার ভাইয়ের জীবন বাঁচানোর জন্য তার পায়ে গুলি করে দেয়, যার ফলে অর্জুন নিচে পড়ে যায় এবং সে যাত্রায় সে প্রাণে বাঁচে। এরপর অঞ্জলি ছুটে গিয়ে তার ভাইয়ের কাছে আসে। এখন এই সব কিছু কিন্তু দূর থেকে রুদ্রাও দেখছিল, আর এটা দেখে সে হাসতে হাসতে বলে যে গেম ওভার। তার মানে তো তোমরা বুঝতেই পারছো রুদ্রার সাথে অঞ্জলির এমন কোনো পার্সোনাল সম্পর্ক আছে যার কারণে সে অঞ্জলির পুরো পরিবারের উপরে প্রতিশোধ নিচ্ছে। যাক, এরপর আমরা দেখতে পাই যে ডাক্তার অঞ্জলিকে বলছে অর্জুন এখন বিপদমুক্ত, কিন্তু অর্জুনের কাছ থেকে একটা ডিভাইস পাওয়া গেছে। আসলে ওটা সেই ডিভাইস ছিল যার সাহায্যে রুদ্রা সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করত। এখন এই সব কিছু দেখে সব প্রমাণ অর্জুনের বিরুদ্ধে চলে যেতে থাকে। এরপর অঞ্জলির কাছে নারায়ণের ফোন আসে। নারায়ণ তাকে রয়্যাল ইগল ক্লাবে আসতে বলে। এটা শুনে অঞ্জলিও সেখানে চলে যায়। সেখানে যাওয়ার পর নারায়ণ তাকে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছিল। সেখানে দেখা যায় অর্জুন যেখানে যেখানে এসেছিল সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলো জ্যাম হয়ে যাচ্ছিল। এই সব কিছু দেখে অঞ্জলি যেন কিছুই বুঝতে পারে না। তখন সে নারায়ণকে বলে যে হ্যাঁ, তার ভাই একটা রিসিপশনের জন্য এই হোটেলে এসেছিল। তখন নারায়ণ অঞ্জলিকে সেইখানে নিয়ে যায় যেখানে রুদ্রা কৃতিকে বেঁধে রেখেছিল। যে ট্যাঙ্কের ভিতরে রুদ্রা কৃতিকে বেঁধেছিল সেই ট্যাঙ্কের নিচে একটা ছোট ঘর ছিল।
আর সেই ঘরের ভিতরেও পাওয়া যায় অর্জুনের ফিঙ্গারপ্রিন্ট। তার মানে এই কেসে অর্জুনের ফেসে যাওয়া আর কোনোভাবে বাঁচানো সম্ভব নয়। এদিকে নারায়ণ অঞ্জলিকে জানায় যে এখানে অর্জুনের ফিঙ্গারপ্রিন্ট এবং ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে। এর সাথে নারায়ণ তাকে অর্জুনের গাড়িও দেখায়, যার ভিতরে সেই টাকা ছিল যা রুদ্রা এখন পর্যন্ত যতগুলো খুন করেছে তাদের বাবা মায়ের কাছ থেকে সব নেওয়া টাকা। এই সব দেখে নারায়ণ তাকে বলে যে অর্জুনই হচ্ছে সেই রুদ্রা। কিন্তু অঞ্জলি নারায়ণের কথা বিশ্বাস করে না, কারণ সে তার ভাইয়ের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রয়েছে। কিন্তু বিশ্বাস থাকলেও এই সব কাহিনী কিভাবে হলো তা যেন তার মাথায় আসছে না। এদিকে হসপিটালে অর্জুনের জ্ঞান ফিরে আসে, কিন্তু তখন অর্জুন জানতো না যে পুলিশ তাকে রুদ্রা ভাবছে। তখন অর্জুন তার বন্ধুকে জিজ্ঞেস করলে তার বন্ধু জানায় যে অঞ্জলি এখন ঠিক আছে এবং তার চিকিৎসা অন্য হসপিটালে চলছে। এই সব বলার পর তার বন্ধুকে সে জিজ্ঞেস করে যে তুমি সেই ব্যাগটা নিতে ওখানে কেন গিয়েছিলে। তখন অর্জুন তার বন্ধুকে সব কথা বলছে তার সাথে আসলে কি ঘটেছিল। এখানে অর্জুন বলতে থাকে সে কৃতির সাথে যখন দেখা করতে এসেছিল তখন তাদের মধ্যে কিছু আবেগঘন কথাবার্তা হয় এবং তারপর কৃতি সেখান থেকে চলে যায়। এরপর সে কৃতিকে খুঁজতে খুঁজতে তার বান্ধবীর কাছে আসে এবং তার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন তার বান্ধবী অর্জুনকে বলে যে তোমার মেসেজ পড়েই কৃতি তোমার সাথে তো দেখা করতে চলে গেছে। এই কথা শোনার পর অর্জুন তার ফোন চেক করে দেখে যে না, সে তো তার ফোন থেকে কোনো মেসেজ পাঠায়নি। তখন অর্জুন কৃতিকে ফোন করতে থাকে, কিন্তু কৃতির কাছে অর্জুনের ফোন কল যায় না। এদিকে কৃতি তার ফোন দেখতে দেখতে যখন বাইরে আসে তখন অর্জুনও তার পিছু পিছু যায়। এরপর অর্জুন দেখতে পায় যে কৃতির গাড়ির ভিতরে আহত অবস্থায় পড়ে আছে এবং সে সেখানে অজ্ঞান হয়ে রয়েছে। এবার অর্জুন সেই গাড়ির দরজা ভাঙার জন্য একটা পাথর তোলে, কিন্তু তখনই ঠিক সেইখানে চলে আসে রুদ্রা, আর রুদ্রা এবার অর্জুনকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর যখন অর্জুনের জ্ঞান ফেরে তখন অর্জুন নিজেকে সেই ট্যাঙ্কের নিচে ওই ঘরে অজ্ঞান অবস্থায় পায়। তারপর রুদ্রা অর্জুনকে কৃতির সেই ভিডিও দেখায় যেখানে কৃতিকে একটা ট্যাঙ্কের ভিতরে বেঁধে রাখা হয়েছে। তখন রুদ্রা অর্জুনকে সেই ব্যাগটা আনতে বলে। এই সব দেখে বাধ্য হয়ে অর্জুন সেই ব্যাগটা আনতে যায়। অর্থাৎ এখন পর্যন্ত অর্জুনের সাথে যা কিছু হয়েছে এই সব কিছু ছিল অর্জুনকে ফাঁসানোর মাস্টার প্ল্যান। এরপর অর্জুন যখন সেই হসপিটাল রুম থেকে বেরিয়ে আসে তখন সে খবরে দেখতে পায় যে তাকেই সবাই রুদ্রা বলে ডাকছে। এছাড়াও খবরে নারায়ণ এই বিবৃতি দেয় যে আমরা রুদ্রাকে ধরে ফেলেছি এবং রুদ্রা আমাদের হেফাজতে আছে, কিন্তু আপাতত রুদ্রার চিকিৎসা সরকারি হসপিটালে চলছে। এখন অর্জুন বুঝতে পারছিল না যে পুলিশ তাকে রুদ্রা কেন ভাবছে। তবে ঠিক তখনই সেখানে কিছু পুলিশ তাকে দেখে ফেলে আর অর্জুনও একটা সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার সেখানে অর্জুন ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়, কিন্তু অর্জুন পুলিশকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ তাকে যেভাবেই হোক নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। এরপর আমরা দেখতে পাই যে পুলিশ আঞ্জলিকে গৃহবন্দী করে রেখেছে, কারণ পুলিশেরও মনে হচ্ছিল যে আঞ্জলি তার ভাইকে সাহায্য করছে। এরপর দেখা যায় অর্জুন কৃতির হসপিটালে পৌঁছে গেছে এবং কৃতির রুমের বাইরে প্রচুর নিরাপত্তা। তখন সে পুলিশকে ফাঁকি দিয়ে কৃতির রুমে ঢুকে যায়, যেখানে কৃতির অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। এবার সেখানে কৃতির বান্ধবী উপস্থিত ছিল আর অর্জুন কৃতিকে সরি বলে। তখনই অঞ্জলি কৃতির বান্ধবীকে একটা ফোন দেয়। অঞ্জলি জানতে চেয়েছিল যে অর্জুন সেখানে এসেছে কিনা, আর অর্জুন তখন তার বোনের সাথে কথা বলতে শুরু করে। অঞ্জলি অর্জুনকে বলে আগে তুমি আত্মসমর্পণ করো, পরে যা হবে দেখা যাবে। সেই সাথে সাথে অঞ্জলি তাকে এও বলে যে রুদ্রা তোমাকে ফাঁসাচ্ছে এবং রুদ্রার টার্গেট তুমি নও বরং আমি, তাই তুমি আত্মসমর্পণ করো, বাকিটা আমি দেখে নেব। কিন্তু এই সব কথাগুলো অর্জুন কোনো কানেই নেয় না এবং সে অঞ্জলিকে বলে যে যেই রুদ্রা তার প্রিয়তমার এই অবস্থা করেছে সে আসলে কে। তখন অঞ্জলি তাকে জানায় যে এখনো পর্যন্ত রুদ্রার চেহারা কেউই দেখেনি, তাই প্লিজ তুমি আত্মসমর্পণ করো, না হলে এই কেসটা খুব জটিল হয়ে যাবে। তবে এই সব কথা শোনার পরেও অর্জুন তার কথা মেনে না নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় অর্জুন এবং তার বন্ধু একটা গাড়িতে যাচ্ছিল, যেখানে অর্জুন তার বন্ধুকে প্রশ্ন করে যে কাল রাতে যখন তুমি আমাকে দ্বিতীয়বার ফোন করেছিলে ওটা কার নাম্বার ছিল। এরপর আমাদের দেখানো হয় যে অর্জুন যখন কাল রাতে সেই হোটেলে এসেছিল তখন সেখানকার সিকিউরিটি অর্জুনকে চেক করছিল। সেই সময় রুদ্রা অর্জুনের ফোনে একটা দ্বিতীয় সিম ঢুকিয়ে দেয়। এরপর অর্জুন ও তার বন্ধু সিসিটিভি ফুটেজ চেক করার জন্য সেই হোটেলে আবারও ফিরে আসে, যেখানে কৃতিকে কিডন্যাপ করা হয়েছিল। সেখানে বেশি ক্যামেরা ছিল না, একটাই ক্যামেরা ছিল যা বাগানের দিকে লাগানো আছে। এবার সেই ক্যামেরার ফুটেজ চেক করার জন্য অর্জুন ও তার বন্ধু মেইনটেনেন্স রুমে আসে। সেখানে তারা সেই ক্যামেরার ফুটেজ চেক করতে থাকে
এবং ওখান থেকেই তারা একটা ক্লিপ পায়। এই ক্লিপে আমাদের দেখানো হয় যে অর্জুন কাল রাতে যখন পড়ে গিয়েছিল তখন তাকে তোলার ছলে রুদ্রা তার পকেটে সেই মেশিনটি ঢুকিয়ে দেয় যেটা দিয়ে সিসিটিভি নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু সেখানকার কোনো সিসিটিভি ক্যামেরাতে রুদ্রার চেহারা দেখা যাচ্ছিল না। এভাবেই তারা অনেক সিসিটিভি ফুটেজ চেক করে, আর তার মধ্যে একটা ফুটেজে তারা দেখতে পায় যে রুদ্রা এক ব্যক্তির সাথে মুখোমুখি কথা বলছে। এবার সেই ব্যক্তিটা আর কেউই নয়, বরং সে ছিল ওই ক্লাবেরই ম্যানেজার। এরপর তারা দুজনেই ম্যানেজারের মেইনটেনেন্স রুমে এসে পড়ে, যেখানে অর্জুন তাকে ধরে রুদ্রার ঠিকানা জেনে নেয়। অন্যদিকে দেখানো হয় যে ইন্সপেক্টর নাগেশ্বর অঞ্জলির কাছে অভিযোগ করছিল যে পুলিশ সিবিআই কে খুব ঘৃণা করে, কারণ যখন একটা কেস কোনো পুলিশ অফিসারের কাছে আসে তখন সে সেই কেসটিকে মন প্রাণ দিয়ে তদন্ত করে এবং অনেক প্রমাণও জোগাড় করে, কিন্তু যখন সেই কেস প্রায় বন্ধ হওয়ার মুখে থাকে তখনই সে শেষ মুহূর্তে সরকার সেই কেসটাকে সিবিআই এর হাতে দিয়ে দেয়। নাগেশ্বর অঞ্জলিকে বলে, আপনি বলুন ম্যাডাম, এমনটা হলে সেই পুলিশ অফিসারদের মন কেমন হবে? এর উত্তরে অঞ্জলি নাগেশ্বরকে জিজ্ঞেস করে যে 5 বছর আগে যখন আমি রুদ্রার কেসটা পেয়েছিলাম তখন আমার আগে কোন পুলিশ অফিসারকে এই কেসটা দেওয়া হয়েছিল। এই কথা শুনে ইন্সপেক্টর নাগেশ্বর অঞ্জলিকে সেই পুলিশ অফিসারের নাম জানায়। এবার সেই পুলিশ অফিসারের নাম হচ্ছে এসিপি মার্টিন রয়। যাই হোক, অন্যদিকেও কিন্তু অর্জুনকে মার্টিনের বাড়ির ঠিকানায় দিয়েছিল সেই ম্যানেজার। এবার অর্জুন এসিপি মার্টিনের বাড়িতে চলে আসে, যেখানে সে এসিপি মার্টিনের ছবি দেখে ফেলে। এই ছবিটা দেখে সে ধরে নেয় যে এসিপি মার্টিনই নিজেকে রুদ্রা বলছিল। এবার সেখানে যাওয়ার পর অর্জুন এও জানতে পারে যে মার্টিন আগে থেকেই অঞ্জলি ও তার পরিবারকে ফাঁসানোর পরিকল্পনা করছিল। এরপর অর্জুন মার্টিনের ছবি তুলে সে কৃতির বান্ধবীর কাছে পাঠিয়ে দেয়, আর তাকে বলে দেয় যে কোনো অবস্থাতে যেন এই লোকটা কৃতির কাছে ঘেঁষতে না পারে। তবে এরই মধ্যে সেই জায়গাতে মার্টিন চলে আসে। মার্টিন কৃতিকে মারতে এসেছিল, কারণ কৃতি মার্টিনের মুখ দেখে ফেলেছে। কিন্তু অর্জুনের বন্ধু যখন মার্টিনকে দেখে ফেলে তখন মার্টিন অর্জুনের বন্ধুকে মেরে অজ্ঞান করে একটা ঘরের মধ্যে বন্দি করে দেয়। এরপর মার্টিন যখন সেই রুম থেকে বাইরে বেরিয়ে আসে তখন সে সিবিআই অফিসার নারায়ণকে দেখতে পায়। যেহেতু তারা আগে থেকে পরিচিত তাই নারায়ণ মার্টিনকে বলে, স্যার, আমি আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম, কারণ এখন থেকে রুদ্রার কেসটা আমি দেখছি। ভালোই হলো যে আপনার সাথে এসে এখানে দেখা হয়ে গেল। এরপর যখন নারায়ণ মার্টিনকে কৃতির কাছে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই সেখানে অর্জুন এসে যায়। এবার অর্জুন সবাইকে এক জায়গায় লক করে ফেলে। তারপর অর্জুন কৃতির ঘর থেকে নিচে নেমে বাইরে চলে আসে। আসলে এইটা অর্জুনের প্ল্যান ছিল যে কৃতির রুমের বাইরে প্রচুর নিরাপত্তা বাড়ানো হোক। এই সব কিছুই মার্টিন এবার বুঝে যায় এবং নারায়ণ কৃতির রুমের বাইরে নিরাপত্তা বাড়িয়ে দেয়। মার্টিন যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন অর্জুন তাকে ধরে একটা রুমে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সে মার্টিনকে প্রচন্ড আহত করে দেয়। কিন্তু মার্টিন ছিল একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, তাই সে খুব সহজেই অর্জুনকে হারিয়ে দিতে থাকে। এখানে মার্টিন তাকে জানায় যে তুমি যে রুদ্রা নাম শুনছো আসলে সেরকম কোনো লোকই নেই। এখন কেন সেই লোক নেই আমি তোমাকে সেই কাহিনীটা বলছি। এরপর আমাদের দেখানো হয় 5 বছর আগে যখন মার্টিন রুদ্রার কেস তদন্ত করছিল তখন সরকার হঠাৎ করেই সেই কেসটা সিবিআই এর হাতে তুলে দেয়। আর অন্যদিকে রুদ্রার কেসের তদন্তকারী অফিসার ছিল সেই সময় অঞ্জলি। এই কেসটা যখন সিবিআই এর কাছে চলে যায় তখন মার্টিন তার চাকরি ছেড়ে দিয়েছিল এবং সে চাকরি ছেড়েই ওই কেসটা তদন্ত করতে চাইছিল। এভাবে তদন্ত করতে করতে মার্টিন অনেক প্রমাণ পেয়ে যায়। তখন মার্টিন একটা ছেলের বাড়িতে আসে, যে ছেলেটা সেখানে মরণাপন্ন অবস্থায় পড়েছিল। মার্টিন সেই ঘরে এদিক ওদিক তাকাতে থাকে এবং সে অঞ্জলিকেও দেখতে পায়, অর্থাৎ অঞ্জলি হলো আসল রুদ্রা। আর অঞ্জলি সেখানে সেই ছেলের ঘরে প্রমাণ তৈরি করেছিল, অর্থাৎ সেই টাকা যা অঞ্জলি 3 জনকে মেরে তাদের বাবা মার কাছ থেকে চেয়েছিল। মিথ্যা এনকাউন্টারের নামে সেই ছেলেটাকে মেরে তাকে রুদ্রা বানিয়ে দেয়। তার মানে বুঝতে পারছো অঞ্জলি নাকি আসল রুদ্রা। কিন্তু এই গল্পে আবার বর্তমানে ফিরে আসে। এবার মার্টিন অর্জুনকে বলে যে তোমার বোন প্রমোশনের জন্য 4টা ছেলেকে মেরে ফেলেছে, আর তাই আমি ঠিক তখন থেকে ঠিক করে নিয়েছিলাম যে আমি অঞ্জলিকে বরবাদ করে ছাড়বো। এমনটা করার জন্য মার্টিনের স্ত্রী তাকে বারণ করেছিল, তাই মার্টিন প্রথমে তার স্ত্রীকেই মেরে ফেলে। এরপর মার্টিন নারায়ণকে ফোন করে এবং তাকে জানায় যে সে রুদ্রাকে ধরে ফেলেছে। এই কথা শুনে নারায়ণ সেখানে চলে আসে। এখানে মার্টিন নারায়ণকে উস্কানি দিতে থাকে যে আর কতদিন তুমি অ্যাঞ্জেলের অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে, তোমারও তো জীবনে এগিয়ে যাওয়ার দরকার আছে, তোমার প্রমোশন দরকার।
তবে নারায়ণ মার্টিনকে বলে যে প্রমোশনের জন্য আমাকে কি করতে হবে। জবে সে জানায় 5 বছর আগে অঞ্জলি যা করেছিল তুমি এখন এখানে তাই করবে, এতে তোমার প্রমোশন হবে আর তোমার জনপ্রিয়তাও অনেক বেড়ে যাবে। অর্থাৎ এবার তোমাকে রুদ্রার এনকাউন্টার করতে হবে। তারপর নারায়ণ তার পকেট থেকে বন্দুক বের করে। যখন নারায়ণ ও মার্টিন সেই ঘরের ভিতরে যায় তখন অর্জুন তাদের দুজনকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার সেখান থেকে অর্জুন তার বোন অর্থাৎ অঞ্জলির কাছে তাদের বাড়িতে আসে। অর্জুন সেখানে যাওয়ার পর অঞ্জলিকে প্রশ্ন করতে থাকে যে তুমি একটা প্রমোশনের জন্য 4 জন ছেলের প্রাণ নিয়েছো, আর এই কারণে সেই মার্টিন রুদ্রা নাম ব্যবহার করে আমাদের পরিবারকে বরবাদ করছে। এছাড়াও তোমার সেসব কৃতকর্মের জন্য আমাকে এবং আমার গার্লফ্রেন্ডকে শাস্তি পেতে হচ্ছে। তবে তখন অঞ্জলি অর্জুনকে বলে যেই 4 জন ছেলে মারা গেছে তাদের মধ্যে কেউই নির্দোষ ছিল না। এরপর আমাদের দেখানো হয় অঞ্জলির অতীত, যেখানে অঞ্জলির বিয়ে হয়েছিল বিক্রমাদিত্য নামের এক ব্যক্তির সাথে। তাদের বিয়েতে অর্জুনও ছিল। তাদের বিয়ের কিছুদিন পরে অঞ্জলি গর্ভবতী হয়ে পড়ে। তবে সেই সময় চাকরির জন্য বিক্রমকে ইউকে যেতে হচ্ছিল, তাই সেই কারণে বিক্রম ও অঞ্জলি তাদের গাড়িতে করে এয়ারপোর্টের দিকে রওনা হয়। তখন বিক্রম তার অনাগত মেয়ের সাথে কথা বলতে থাকে। এই কথাগুলো একই ছিল যা অঞ্জলির মেয়ে যখন স্কুলে যেত তখন রেকর্ডিং এ অঞ্জলি চালাতো। যখন বিক্রম তার স্ত্রীর প্রতি ভালোবাসা দেখার জন্য গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে তখনই একটা গাড়ি এসে বিক্রমকে উড়িয়ে দেয়। মুহূর্তে বিক্রমের অ্যাক্সিডেন্ট দেখার পর গর্ভবতী অঞ্জলি খুব চিৎকার করে এবং দৌড়ে বিক্রমের কাছে আসে। এছাড়াও যেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল সেই গাড়ি থেকে ওই 4 জন ছেলে বেরিয়ে আসে। অঞ্জলি তাদের প্রচুর অনুরোধ করে আর বলে প্লিজ আমার স্বামীকে হসপিটালে নিয়ে চলো, কাছেই তো হসপিটাল আছে, আমি কাউকে বলবো না যে তোমরাই আমার স্বামীকে অ্যাক্সিডেন্ট করেছো। কিন্তু ওই 4 জন ছেলে প্রচন্ড ভয় পেয়ে যায়। তাদের মনে হচ্ছিল যে তারা হয়তো ফেঁসে যাবে, তাই সেই ছেলেরা একটা রড নিয়ে বিক্রমের মাথায় মেরে মেরে তাকে খুন করে দেয়। আর এর সাথে সাথে অঞ্জলিকে আঘাত করে অজ্ঞান করে দেওয়া হয়। এরপর হসপিটালে যখন অঞ্জলির জ্ঞান ফেরে তখন সে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছিল। এবার সেখানে পুলিশ আসে এবং অঞ্জলিকে জিজ্ঞেস করে যে তোমার স্বামীকে যারা অ্যাক্সিডেন্ট করেছে তুমি কি তাদের চিনতে পেরেছো? কিন্তু অঞ্জলি সেই মুহূর্তে বলে যে সে তাদের মুখ দেখেনি। কিন্তু অঞ্জলি মনে মনে ঠিক করে নিয়েছিল যে সে তার স্বামীর বদলা নেবে। তাই সেই 4 জনের মধ্যে 3 জনকে সে খুব খারাপ ভাবে মারে এবং এটাকে একটা কিডন্যাপিং এর মতন দেখানোর জন্য তাদের বাবা মায়ের কাছ থেকেও টাকা চেয়ে নেয়। এর সাথে সাথে সেই অপরাধটি আরেকটা ছেলের মাথায় চাপিয়ে দেয় এবং সেই ছেলেটাকেই অঞ্জলির রুদ্রা বানিয়ে তাকেও এনকাউন্টার করে তার প্রতিশোধ পূর্ণ করে। ভাই রে ভাই, জাস্ট চিন্তা করো মুভিতে আসলে কতটা পেঁচানো সাসপেন্স থাকলে এমনটা হতে পারে। যাই হোক, এরপর দেখা যায় হসপিটালের বাইরে কৃতির বাবা মা এসে বিবৃতি দিচ্ছিল যে কৃতিকে ভালো চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হচ্ছে। তাই মার্টিন নারায়ণকে ফোন করে এবং প্রথমে জিজ্ঞেস করে যে কৃতি কেমন আছে। কিন্তু মার্টিন আসলে জানতে চাচ্ছিল যে কৃতিকে কিভাবে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। নারায়ণ মার্টিনকে জানিয়ে দেয় যে সে কৃতিকে কিভাবে নিয়ে যাবে এবং সেই প্ল্যান অনুযায়ী মার্টিনও তার প্ল্যান বানায় কৃতিকে মারার জন্য। পরের দিন যখন মার্টিন কৃতিকে কিডন্যাপ করতে যাচ্ছিল তখন অর্জুন মার্টিনকে ফোন করে এবং তাকে খবর দেখতে বলে। সেই খবরের রুদ্রা নামের কেউ একজন বলছে যে পরের 1 ঘন্টার মধ্যে আমি আরো একটা কিডন্যাপ করতে চলেছি এবং সে সিবিআই কে চ্যালেঞ্জ জানায়। এই ভয়েসটা অর্জুন নিউজ চ্যানেলকে পাঠিয়ে দেয় যাতে মার্টিনকে সে বিভ্রান্ত করতে পারে। যাই হোক, অর্জুন মার্টিনকে এও জানায় যে আমি কৃতির হসপিটালে আছি এবং আমি তোমাকে কৃতিকে মারতে দেব না। তারপর যখন অর্জুন কৃতিকে একটা অ্যাম্বুলেন্সে নিয়ে কোথাও যাচ্ছিল তখনই তার সামনে মার্টিন এসে যায়। আসলে মার্টিন অনেকক্ষণ ধরে অর্জুনের পিছু করছিল। সে নারায়ণকে ফোন করে বলে যে রুদ্রা কৃতিকে ধরে ফেলেছে, আমি রুদ্রার পিছনে আছি, তুমি আমার ফোন ট্র্যাক করো এবং আমি যেখানে যাচ্ছি সেখানে চলে আসো। এই কথার পর মার্টিন অর্জুনের পিছু করে এবং তারা দুজনে একটা নির্জন জায়গায় এসে পৌঁছায় যেখানে তাদের মধ্যে জোরালো এক ফাইট শুরু হয়ে যায়। অন্যদিকে কিছুক্ষণের মধ্যে মার্টিনের কথা মতো নারায়ণও সেখানে চলে আসে। এবার এখানে আমরা জানতে পারি যে কৃতি অন্য একটা অ্যাম্বুলেন্সে করে ইতিমধ্যে লন্ডনে চলে গেছে এবং অর্জুন যে অ্যাম্বুলেন্সটা এনেছে তাতে কেউই নেই। এর সাথে নারায়ণও জানতে পেরে গেছে যে মার্টিনই হলো এই রুদ্রা। এরপর আমাদের দেখানো হয় যে অর্জুন যখন মার্টিনকে ফোন করেছিল তখন মার্টিন অর্জুনকে ধরার জন্য তার বাড়ির বাইরে এসেছিল। এই সুযোগের সদ্ব্যবহার করে অঞ্জলি তার বাড়িতে চলে যায় এবং সেখানে এমন একটা প্রমাণ রাখে যাতে সিবিআই ও পুলিশ অফিসার মনে করে যে মার্টিনই হলো আসল রুদ্রা। এরপর অঞ্জলি নারায়ণকে ফোন করে এবং নারায়ণ সেখানে এসে নিজের চোখে সব প্রমাণগুলো পড়ে যায়, যার ফলে সে মার্টিনকে রুদ্রা বলেই ধরে নেয়।
এরপর নারায়ণ যখন মার্টিনকে খুঁজতে বেরোয় তখন তার কাছে মার্টিনের ফোন আসে। এই কারণে নারায়ণও সেই জায়গায় গিয়েছিল যেখানে অর্জুন ও মার্টিনের ফাইট চলছিল। ইতিমধ্যেই সেই জায়গাতে অঞ্জলিও উপস্থিত হয়ে পড়ে। তারপর মার্টিন যখন অঞ্জলির দিকে বন্দুক তাক করে ঠিক তখনই নারায়ণ মার্টিনকে গুলি করে মাটিতে ফেলে দেয়। এরপর অঞ্জলি মরণাপন্ন মার্টিনের কাছে আসে এবং তাকে বলে, স্যার, যদি আপনি এটা ভাবতেন যে আমি রুদ্রাকে কেন বানিয়েছিলাম তাহলে আপনিও রুদ্রার নাম ব্যবহার করতেন না। আসলে আপনার আগে জানা উচিত ছিল যে আমি কেন নিজেকে রুদ্রা বানিয়েছিলাম। ঠিক এই কথা বলার পরেই মার্টিন সেখানে মারা যায়। এবার এখান থেকে কয়েক সপ্তাহ পরের কাহিনীতে আমাদের দেখানো হয় যে কৃতি লন্ডনে সুস্থ হয়ে উঠেছে এবং অর্জুনকে ভিডিও কল করে বলছে যে আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। এই কথা শুনে অর্জুনও খুশি হয়ে যায় আর এরই সাথে সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়।